হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ভিডিওতে আপনারা যে স্টিমুলেটর 1 পরীক্ষাটা দিয়েছেন, সেখানটায় যে ইকোনমিক সেকশন ছিল, সেখানটার ইকোনমিক সেকশনের আজকে একটু অ্যানালিসিস করব যে প্রশ্নটা কিরকম এসছিল, যে প্রবাবল টপিক যেটা লাস্ট 45 ইয়ার্স অফ পিওয়াইকিউ, তার সাথে যে 1.5 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক সার্ভে থেকে নিয়ে, আরবিআই সেবি অ্যানুয়াল রিপোর্ট থেকে নিয়ে, বাজেট থেকে নিয়ে, পিআইবি থেকে নিয়ে যে প্রশ্নগুলো করা হয়েছিল, সেই প্রশ্নগুলো একটু চলুন দেখে নিই। আমরা দুজনই এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনারা যারা স্ক্রিনের ওই পারে আর আমি যারা স্ক্রিনের এই পারে, আমরা এইটা নিয়ে চলুন একটু ডিসকাস করে নিই যে প্রশ্নটা যখন রিয়েল টাইমে সলভ করব কিরকম হতে পারে। শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটাই আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক্সের প্রশ্ন। কি বলছে? রিগার্ডিং দি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন মাথায় যেই আসলো, সেই সঙ্গে সঙ্গে ৪ টে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি রিকল করতে থাকুন। মেনশনড ইন দি ইকোনমি থিওরি, কনসিডার দি ফলোইং স্টেটমেন্টস। ৩ টে স্টেটমেন্ট কি বলছে? হুইচ, তার মানে অপশন এলিমিনেট করা যাবে। প্রথমেই ল্যান্ড কি একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন? ইয়েস। চলুন আগে পড়ি। ল্যান্ড এজ আ ফ্যাক্টর অফ প্রোডাকশন ইজ রেস্ট্রিক্টেড অনলি টু ফিজিক্যাল সারফেস এরিয়া ইউজড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি। আদৌ কি এই স্টেটমেন্টটা সত্যি? না। আমরা জানি ল্যান্ডের এই রকমের ডেফিনেশন যেটা রেস্ট্রিক্টেড বলছে, সেটা কিন্তু হতে পারে না। এটা সারফেস এরিয়া হতে পারে, মিনারেলস হতে পারে, ওয়াটার বডিজ হতে পারে, ন্যাচারালি যা যা প্রেজেন্ট থাকতে পারে ল্যান্ডের মধ্যে সেই জিনিসগুলো আসতে পারে। তবে এই স্টেটমেন্টটা কারেক্ট। তো অটোমেটিক্যালি স্টেটমেন্ট 1 যদি ইনকারেক্ট হয়, এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে, এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট 3 কিন্তু দুটোর মধ্যেই রাইট। কিন্তু আমরা স্টেটমেন্ট 2 টাকে এবার পড়বো, স্টেটমেন্ট 3 টাকে পরে। সিঙ্ক্রোনাইজেশন সেরকম হচ্ছে। ক্যাপিটাল রেফার্স exclusively to financial liquidity cash reserve held by the firm. যেই টাকাটা খালি হাতে আছে, খালি সেটাই কি ক্যাপিটাল? এছাড়া কি মেশিনারি ক্যাপিটাল হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। আমরা ফিক্সড ক্যাপিটাল পড়ি। তো এই স্টেটমেন্টটাও কিন্তু রং হয়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি যখন এই স্টেটমেন্টটা রং হয়ে যাচ্ছে, অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে 3। আমরা যদি অ্যান্সার কিতেও দেখি, উই উড সি যে সেম অ্যান্সার কিন্তু ওখানটাও আছে। দেখুন, প্রথম স্টেটমেন্টের উত্তর কিন্তু বি, দ্যাট ইজ সি অনলি। চলুন আমরা নেক্সট কোশ্চেনে জাম্প ইন করি। নেক্সট কোশ্চেন কোথায় ইকোনমিক্সের আছে? 2 তে। আমরা আবার কোশ্চেন নাম্বার 2 ইকোনমিক্সেরই দেখতে পাচ্ছি। বলুন এটা কি আছে? রিলেশন অ্যাসারশন রিজনিং এর একটা প্রশ্ন, স্টেটমেন্ট না স্টেটমেন্ট 2। প্রথম কথা কি বলছে? দি প্রপোর্শন অফ ফাইন্যান্সিয়াল সেভিং বাই ইন্ডিয়ান হাউসহোল্ড হ্যাজ ফলেন শার্পলি। খুব স্টেডিলি পড়েছে, শার্পলি পড়েছে। টাচিং অ্যামাউন্ট একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়েছে 5.1 অফ জিডিপি ইন দি ফাইন্যান্সিয়াল ইয়ার, ব্যাকডেটেড ফাইন্যান্সিয়াল, which is among the lowest level observed in the several decades. এটা কিন্তু স্টেটমেন্টটা পুরোপুরি ইকোনমিক সার্ভে থেকে কোট করা। আমরা জানি ইউপিএসসি কিন্তু এরকম স্টেটমেন্ট কোট করে। তো প্রথম স্টেটমেন্টটা রাইট কি রং আমি জানছি, এখনো কমেন্ট করলাম না, কিন্তু ইকোনমিক সার্ভে থেকে কোট করা একদম ঠিক। তার মানে মাইন্ডে রাখা যেতে পারে, ঠিক। সেকেন্ড স্টেটমেন্টটা চলুন দেখি। There is a notable shift by household away from financial asset towards physical asset, particularly real estate, driven by a relatively lower return on financial instrument and increasing property prices. তো কোথাও না কোথাও অ্যাট ফার্স্ট গ্ল্যান্স এই জিনিসটা মনে হতে পারে যে ফাইন্যান্সিয়াল সেভিংস যদি ফল করে, তবে এই রকমের শিফট কি করে আমরা দেখতে পারবো? কিন্তু ইকোনমিক্স একটা টার্ম আছে যেটা আমরা সবসময় পড়ে থাকি, ওয়াই ইনকাম ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস। তো বলছে যে এই সেভিংসটা পড়ছে, কিন্তু যদি ম্যাক্রোতে আমরা যাই, এই ম্যাক্রোর মধ্যে দুটো পার্ট আছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেটাকে ইনভেস্টমেন্ট বলবো, আরেক জায়গায় লিকুইড ক্যাশ। বলছে যে লিকুইড ক্যাশ হেল্ড বাই দি হাউস হোল্ড, সেটা কিন্তু পড়ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসে যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, সেগুলো বাড়ছে। কেন বাড়ছে? নিশ্চয়ই আরবিআই এর রিপোর্ট আর সি রাঙ্গারাজনের রিপোর্ট আছে এর উপরে, যে লোকেদের যে বিশ্বাস টুয়ার্ডস দি রেগুলেটরি অথরিটি অ্যান্ড দি ইকোনমি বাড়ছে। তো আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি স্টেটমেন্ট 2 ইজ সামওয়াট এক্সপ্লেনিং দি স্টেটমেন্ট 1, যদি স্টেটমেন্ট 1 টা রাইট হয়। আর যেটা কি ইকোনমিক সার্ভে থেকে তোলা বলে আমরা যখন এখন সলভ করছি বলে, তো কোথাও না কোথাও যদি স্টেটমেন্ট 1 রাইট হয়, স্টেটমেন্ট 2 টাও রাইট হচ্ছে। হ্যাঁ, অনেকজনের এরকম মনে হতে পারে যে একদিকে সেভিংস পড়ছে বলছে, আরেকদিকে চ্যানেলাইজ কি করে হতে পারে? কারণ কি ওটা ম্যাক্রো ইকোনমিক্সের সেভিংস এর কথা বলছিল। আর সেকেন্ড টাইপে যখন সেভিংস এর আমরা মাইনিউটে গেছি, তখন ওখানটা দুটো যে পার্ট আছে সেটা নিয়ে ডিল করছি। তো এইটা তার রিজন। তো এখানটা অ্যান্সার কি?
অ্যান্সারে। আপনারা নিজেদের অ্যান্সার কিতে যদি দেখেন, ইউ উইল গেট দি সেম অ্যান্সার। চলুন আমরা নেক্সট প্রশ্নতে জাম্প ইন করি। নেক্সট প্রশ্ন কি বলছে ইকোনমিক্সের? কোশ্চেন নাম্বার 3। is related to industrial production, index of industrial production। তো ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন মাথায় থাকতেই সবাই আগে কি আমাদের মাথায় আসা উচিত, যে এইটা ইন্ডাস্ট্রিজদের ব্যাপারে কিছু না কিছু কথা বলছে। তো যদি ইন্ডাস্ট্রিজদের ব্যাপারে কিছু কথা বলে, তাদের প্রোডাকশন নিয়ে কথা বলছে, তাদের নিশ্চয়ই ইন্ডেক্স থাকবে। তো তার দুটো স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট বলছে, ইন দি সেক্টরাল ক্লাসিফিকেশন অফ আইআইপি, মাইনিং হোল্ডস দি হাইয়েস্ট ওয়েটেজ ফলোড বাই দি ম্যানুফ্যাকচারিং। আপনারা যদি পড়েন, আপনারা দেখবেন যে ডিটেল যে আমরা জাস্টিফিকেশন দিই সেখানটাও বলেছি ম্যানুফ্যাকচারিং কিন্তু কোথাও না কোথাও হাইয়েস্ট নাম্বার হোল্ড করে, ফলোড বাই মাইনিং। ডেটাটাকে ঠিক ঘুরিয়ে দেওয়া হয়েছে, কেন কি মাইনিং এ ম্যানুফ্যাকচারিং এর 77.6% কোথাও না কোথাও, আর যেখানটায় আমরা মাইনিং এর বলবো মাইনিং এর ইজ অ্যারাউন্ড 14.4%। তো তার জন্য এই ডেটাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো অটোমেটিক্যালি স্টেটমেন্ট 1 তো ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তো স্টেটমেন্ট 1ও রাইট হচ্ছে না, সিও রাইট হচ্ছে না। তো ইট উইল বি আইদার বি অর ডি। নেক্সট পড়ি, দি ডেটা ফর আইআইপি ইজ কম্পাইলড অ্যান্ড রিলিজড বাই এনএসও আন্ডার দি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্ট। তো আমরা যদি আইআইপির একটা বেসিক আইডিয়া জানি, আমরা জানবো যে দি স্টেটমেন্ট 2 ইজ রাইট, ইয়েস ইট ইজ বিন পাবলিশড বাই এনএসও। তো অটোমেটিক্যালি অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার বি দাঁড়াচ্ছে। নেক্সট কোশ্চেন, একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, in the context of Indian economic statistics, which of the following includes the gross value added from industries? আমরা জানি প্রত্যেকটা সেক্টরস এর কিছু না কিছু গ্রস ভ্যালু অ্যাডিশনস থাকে, তার মধ্যে থেকে বলছে জিভি অফ ইন্ডাস্ট্রির কি কি জিনিসপত্র থাকবে। তো প্রথমে যদি আমি দেখি মাইনিং অ্যান্ড কোয়ারিং, আমরা জানি অলরেডি সেকেন্ডারি সেক্টরের এটা পার্ট, এনসিআরটি থেকে তোলা, ইয়েস রাইট। আমরা আইআইপি প্রশ্ন থেকেই এই রকমের একটা ডেটা পাচ্ছিলাম যেখানে ইন্ডাস্ট্রির কথা বলছে, তবে অটোমেটিক্যালি এখানটাও এটা রাইট হয়ে যাচ্ছে। থার্ড, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস সাপ্লাই, এটাকে ভেবে দেখুন তো, যে ইলেকট্রিসিটি আমরা ইউজ করছি, গ্যাস বা ওয়াটার সাপ্লাই, এগুলো তো ইন্ডাস্ট্রির মধ্যেই আসা উচিত, কেন কি এগুলো তো কোথাও না কোথাও ডিস্ট্রিবিউশনের কথা বলছে, তখন অটোমেটিক্যালি রাইট। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির মধ্যেই আসা উচিত, আমরা জানি কনস্ট্রাকশন তার মধ্যেই আসে। লাস্ট, সার্ভিসেস লাইক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আমরা সবসময় জানি এই ব্যাংকিং ইন্স্যুরেন্স কিন্তু টার্সিয়ারি সেক্টরের পার্ট, তবে নিশ্চয়ই ইন্ডাস্ট্রির ভ্যালু অ্যাডেডে কিন্তু গ্রস ভ্যালু অ্যাডেডে আসবে না। তো 1 2 3 4 যদি রাইট হয় তো অ্যান্সার হবে সি, অনলি 4। নেক্সট, আমি যদি কোশ্চেন নাম্বার 5 চলে যাই, ক্লাসিক কোশ্চেন, এমএসপি এভরি টাইম প্রশ্ন আসে সেটা নিয়ে, একটা ট্র্যাপ প্রশ্ন। কনসিডার দি ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং এমএসপি। এমএসপি ইজ অ্যানাউন্সড বাই ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, ইট ইজ রাইট। The second statement, it is based on recommendation of Commission for Agricultural Cost and Prices. It is also right, calculated a factual data. The next part, the most important part and the tricky part, is statement 3. The government currently allows C2 plus 50% formula for MSP calculation. আমরা সবাই জানি এমএসপি ক্যালকুলেশনে কিছু এল বলে একটা শব্দ থাকে। তো নিশ্চয়ই এই যে ফর্মুলাটা কোট করা হচ্ছে এই ফর্মুলাটা ঠিক না। তো আমি যদি দেখি ঠিক করে একবার মাইনিউটলি, যে এখানটায় কিন্তু এল বলে কোথাও কিছু মেনশন নেই। তো অরিজিনাল ফর্মুলাটা হলো এএল প্লাস, সরি, A2 প্লাস এফএল প্লাস 50%। তো এই ডেটাটা যদি অরিজিনাল হয়, এই ডেটাটা কোথাও না কোথাও ভুল আছে। এই ক্যালকুলেশনটা আমার যদি মাথায় থাকে, আমি অটোমেটিক্যালি কে যদি এলিমিনেট করে দিই, 1 and 2 বাচ্চা আমি জানি দুটোই রাইট। 1টা যদি রাইট হয়ে যায়, 2টাও যদি রাইট হয়, তবে অ্যান্সার এ। নেক্সট 5 এর পরে ইফ আই গো, একটা লং টার্মের পরে কিন্তু আমি প্রশ্নটা পাবো, একটা লং স্ট্রেচের পরে। স্ট্রেচটা কি? স্ট্রেচটা মেবি আই গেস 49 কোশ্চেন। আশা করছি তার মধ্যে ইকোনমিক্স এর আর কোনো প্রশ্ন নেই, থাকলে কিন্তু নিশ্চয়ই জানাবেন যদি আমি কোথাও মিস করে যাচ্ছি। 49টা দেখি আবার, ওর কনসেপ্টের পার্ট। কনসিডার দি ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ফিসকাল ডেফিসিট, এফডি, and consumer behavior relating to FD in an economy. Statement 1 কি বলছে? An increase in fiscal deficit financed through government borrowing
may fail to stimulate aggregate demand if household adjust to their consumption behavior accordingly. আমরা সবসময় জানি যে যখনও কোনো একটা পার্টিকুলার ইমপ্লিমেন্টেশন হয় কোনো পলিসি বা কোনো একটা আইডিয়া থিওরি যখন ইমপ্লিমেন্ট হয় তার কিন্তু দুটো পার্ট থাকে, যে সবসময় যে দ্যাট উইল লিড টু সামথিং এটা কিন্তু কনফার্ম না। তো প্রাইমা ফেসাই কিন্তু এটা রাইট মনে হচ্ছে। সেকেন্ড প্রশ্ন কি বলছে? দি রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স। তো রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স কি বলে? রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স আমি শর্টলি বুঝিয়ে দিই। যদি আপনি কিছু জিনিস বানাতে চাইছে গভর্নমেন্ট, একটা ধরুন গভর্নমেন্ট ব্রিজ বানাতে চাইছে, তো গভর্নমেন্ট ব্রিজ আইদার লোকেদের থেকে টাকা নিয়ে ব্রিজটাকে বানাতে পারে, যে অটোমেটিক্যালি তাদের লিড কি করবে, লোকেদের নেট ডিসপোজেবল ইনকাম কম হয়ে যাবে তাদের থেকে লোন নিলে, তাদের থেকে যদি বড় করে টাকা বানায়। বা গভর্নমেন্ট কি করতে পারে, আউটসাইড থেকে বড় করতে পারে, যেটা পরে গিয়ে যে ইন্টারেস্টটা ফাইন্যান্স করবে থ্রু ট্যাক্সেস লোকেদের থেকে। তো রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স এই কথাটা বলে যে ইনস্পাইট যদি আপনি এই মুহূর্তে লোকেদের থেকে ডাইরেক্টলি যদি ফান্ড না করেন, আপনি যদি বাইরের থেকেও লোন নিয়ে আসেন, লোকেরা এইটুকু তো তাদের মাথায় বা তারা দে আর কনসিয়াস অ্যাবাউট দি ফ্যাক্ট দ্যাট এই যে টাকাটা এটা আল্টিমেটলি আমার থেকেই যাবে। তো যদি আমার থেকেই যায়, তারা অ্যাকর্ডিংলি নিজের প্যাটার্নটাকেও কনজাম্পশন প্যাটার্নটাকেও চেঞ্জ করে। তো আমি যখন এই রিকার্ডিয়ান থিওরিটাকে দেখতে পাচ্ছি, তো অটোমেটিক্যালি আমি এটা বুঝতে পেরে যাচ্ছি যে ইফ দি স্টেটমেন্ট ইজ রাইট, দেখবেন যে এই স্টেটমেন্টারই কথা বলছে, তো এটা কোথাও না কোথাও সেম জিনিসকেই আবার পয়েন্ট আউট করছে। তো এখানটার অ্যান্সার কি দাঁড়ানোর কথা? অ্যান্সার এ। দি নেক্সট পার্ট, কেন কি অ্যান্সার এ? অনেকজন বলতে পারে যে দি অ্যান্সার সি ইজ রাইট, কেন কি তারা 2 টাকে ইনকারেক্ট বলবে? কিন্তু আমি বারবার এই কথাটা বলছি, ইট ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর। রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স কিন্তু এই কথাটা বলছে যে কিপিং অল দ্য আদার ফ্যাক্টরস দিস ইজ অলসো আ ফ্যাক্টর। So it is justifying the statement 1. Therefore, the answer is statement A. The next question. If we go to question number 50, the very next question, we would see another economics question, a classic economics question. যেখানটায় বলছে consider the following statement gross capital formation. কোন কোন জিনিসে কিন্তু গ্রস ক্যাপিটাল ফর্মেশন আছে? আমি যদি বলি গ্রস ক্যাপিটাল, একটু আগে প্রথম প্রশ্নটা করেছিলাম ক্যাপিটাল কিসে কিসে বাড়ছে, তো সেম লজিক এখানটা অ্যাপ্লাই করব। use of tractor and other machineries for cultivation, tractor fixed asset, right? Livestock maintained and maintained for production purpose of milk generation. আবার যদি এটা ক্যাপিটালি তো হচ্ছে কোথাও না কোথাও, একটা লাইভস্টক থেকে আবার রিজেনারেশন হচ্ছে জিনিসপত্র, রাইট? Depending on chemical inputs like pesticide and fertilizer, is it a capital formation? No. একবার ইউজ করার পরে সে কিন্তু শেষ হয়ে যায়। একবার ইউজ করার পরে শেষ হয়ে গেলে ক্যাপিটাল ফর্মেশন কি করে? ইট ইজ নট আ ক্যাপিটাল ফর্মেশন। Creation of irrigation infrastructure such as borewell fitted with submersible pump, আবার একটা asset, yes it is right. And at last, material used for packing of agricultural produce for processing, after processing, is it? No, it is not, which means the answer goes to option B, কেন কি 1, 2 and 4 is right। কেন কি যদি দেখেন সেম দি কনসেপ্ট অফ অ্যাসেট, এই ম্যাটেরিয়ালটা কিন্তু ফুলফিল করছে না আপনার, নিদার এই স্পেন্ডিংটা ফুলফিল করছে। কেন কি ওভার দি পিরিয়ড অফ টাইম ওটাকে ইউজ করবেন। অ্যাসেটের একটা ক্লাসিক এক্সাম্পল হলো তার ডেপ্রিসিয়েশন হবে। তো ডেপ্রিসিয়েশন তো আমি এখানটা দেখতেই পাচ্ছি না তাদের কিছু। এটাই যদি তার মেশিনটার কথা বলতো, যেটা প্রথমের ক্ষেত্রে বলছিল, তবে আবার অ্যাসেট হয়ে যেত। কিন্তু দি মেটেরিয়াল ইউজড ইজ নট অ্যান অ্যাসেট। দি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51। আমি যদি দেখি এইখানটায় কনজিউমার কনফিডেন্স ইন্ডেক্সের কথা বলছে। যেরকম আমরা দেখি যে পিএমআই, প্রোডাকশন ম্যানেজার ইন্ডেক্স, যেখানে ইন্ডাস্ট্রিজের কথা বলা হয়, এটা কোথাও না কোথাও কনজিউমাররা কতটা দে আর উইলিং টু স্পেন্ড বা কতটা অপটিমিস্টিক অ্যাবাউট দি পলিসিস অফ গভর্নমেন্ট অ্যান্ড আরবিআই, এটা তার কথা বলে। মোস্টলি মনিটারি পলিসিস, তো কনজিউমার কনফিডেন্স ইন্ডেক্স ইট ইজ রিলিজড বাই আরবিআই অফ ইন্ডিয়া, মনিটারি পলিসি, তো দেয়ারফর ইট ইজ রাইট। It measures the household perception regarding the current and future economic condition. This statement means a definition ta, yes, therefore it is right. It is used exclusively for calculating GDP. Is it right? No, it is not right. Therefore, the answer would be only 2. So only 2 te 1 and 2, answer B. The next part, 52 তেই আরেকটা ইকোনমিক্স এর প্রশ্ন, ক্লাসিক্যাল ম্যাচ দি ফলোইং, যেখানটায় বলছে কলম এর সাথে কলম বি। পাবলিক গুডস নন রাইভাল নন এক্সক্লুডেবল। যে কোনো পাবলিক গুড, ধরে নিন সরকারি কোনো একটা প্রকল্প, সেটা কি কোনো কারোর সাথে রাইভালরি করে? না। তারা প্রাইভেট সেক্টর আলাদা, গভর্নমেন্ট সেক্টর আলাদা করে। তারা কি কাউকে আইসোলেশন করে, এক্সক্লুড করে? না। যারা যারা সেই আওতায় পড়ছে তাদের সবাইকে দেবো। স্টেটমেন্ট 1 ইজ রাইট। ক্লাব গুডস, ক্লাব গুডস রাইভাল
বাট নট এক্সক্লুডেবল। ভাবুন তো, আপনি একটা কোনো ক্লাবের মেম্বার, যেই ক্লাবের মেম্বার আমি না, আমি কি সেই ক্লাবে ঢুকতে পারবো? তবে না। তবে নন এক্সক্লুসিবল কি করে বলছে? তবে এই স্টেটমেন্টটা ইনকারেক্ট। দি সেকেন্ড পার্ট, ভাবুন কমন রিসোর্স পুল, নন রাইভাল বাট এক্সক্লুডেবল। আদৌ কি নন রাইভাল? একবার ভাবুন তো, কমন রিসোর্স পুল, একটা পুকুর আছে আমার আর আপনার, যেখানটায় একটা কি দুটো মাছ আছে। আপনিও বড়শি ফেললেন, আমিও বড়শি ফেললাম। আপনি যেই মাছটা ধরে ফেললেন সেই মাছটাকে আমি আর ধরতে পারবো কোনো সময়? না। তবে সেটা নন রাইভাল কি করে হতে পারে? সেটা রাইভালরি, কিন্তু এক্সক্লুড করতে পারবেন না আপনি। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডেফিনেশনটা সোয়াইপ করা হয়েছে। তো এই দুটো ইনকারেক্ট। মেরিট গুডস আন্ডার কনজিউম ডিউ টু ইনফরমেশন ফেলিয়ার। মেরিট গুড এরকম কোনো গুড লাইক এডুকেশন, হসপিটাল, যেগুলো গভর্নমেন্ট বারবার শেরপোর জন্য খরচা করে, তার মধ্যে ওয়ান অফ দি রিজন এটাই থাকে যে কেন কি লোকেদের এর ব্যাপারে ইনফরমেশন থাকে না বলে, তাই নিশ্চয়ই তারা এটাকে কনজিউম করতে পারে না বা তাদের বেনিফিটটা তারা জানতে পারে না। ওয়ান অফ দি রিজন যদি হয় তবে ইয়েস ইট ইজ রাইট। তো অ্যান্সার কি হবে? 52। মুভিং অন টু দি নেক্সট পার্ট। আমি দেখতে পারবো এরপরে ডাইরেক্টলি আমরা 52 প্রশ্নতে সেম প্রশ্নটা দেখেছি, এবার আমরা ডাইরেক্টলি 77 প্রশ্নতে জাম্প ইন করবো। ক্যালকুলেশন বেস, নতুন প্যারামিটার্সে কনসিডার দি ফলোয়িং সিকোয়েন্স অফ প্রোডাকশন স্টেজ ফর কমোডিটি। আপনার সাথেই করি চলুন। র মেটেরিয়াল 15। ভাবুন একটা উইট গ্রো করা হয়েছে, কোনো কনজাম্পশন হয়নি, 15। ওই উইটটাই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হয়ে ব্রেড হলো উইট থেকে, সেটার 25 মাইনাস 15, কেন কি ওটা তো সেটাই ইনপুট ইউজ হয়েছে, তবে 10। সেকেন্ড স্টেজ থেকে আমি 10 পেলাম, ফার্স্ট স্টেজ থেকে 15। ফাইনাল স্টেজে এটাকে প্যাকিং করে কেক বানানো হলো 40, কিন্তু তার মধ্যে তো 25 ছিল, মাইনাস করলাম 15। ফার্স্ট স্টেজের গ্রস ভ্যালু অ্যাডেড 15, সেকেন্ড স্টেজের 10, 25, নেক্সট স্টেজের 15, অ্যান্সার 40, অ্যান্সার বি। চলুন নেক্সট প্রশ্ন 78। With reference to expenditure method of calculating GDP, consider the following statement. চলুন দেখি কি কি স্টেটমেন্ট বলছে। প্রথম স্টেটমেন্ট, ইট মেজার্স টোটাল স্পেন্ডিং অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস উইদিন দি ডোমেস্টিক টেরিটরি। ইয়েস, ডোমেস্টিক টেরিটরি, রাইট। It includes transfer payments such as pension subsidies under government expenditure. Is it? ট্রান্সফার পেমেন্ট কি এখানটায় আসে, নাকি ব্যালেন্স অফ পেমেন্টের সাথে কোথাও না কোথাও আমরা এখানটায় গুলিয়ে ফেলছি? ভেবে দেখবো পরে। নেক্সট, ইট কনসিডার্স অনলি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস টু অ্যাভয়েড ডাবল কাউন্টিং। এটাও রাইট। নেট এক্সপোর্ট আর ক্যালকুলেটেড অ্যাজ মাইনাস ইম্পোর্টস মাইনাস এক্সপোর্ট। নেট এক্সপোর্ট তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট হওয়ার কথা, তবে উইচ মিনস ইট ইজ ইনকারেক্ট। আমি যদি 4টাকে কেটে দিই, এটাকেও কেটে দিই, আমি জানি 1 and 3 আমার রাইট। তো 1 and 3, 2টাকে আমি ডিলেমাতেও যদি থাকি, আমরা দেখতে পাচ্ছি 1 and 3 কিন্তু একমাত্র এখানটাই অপশন আছে। তো কোথাও না কোথাও উত্তর কি হওয়া উচিত এটা? সরি, এ। অ্যান্সার ইজ এ। দি নেক্সট পার্ট, যেরকম কনজিউমার আমরা ইন্ডেক্স দেখেছিলাম, সেম পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স, সেম, যে কোম্পানিজরা বা ইন্ডাস্ট্রিজরা কত উইলিং আছে ফর স্পেন্ডিং, তারা স্পেন্ড করতে কতটা রাজি আছে ফর ফিউচার, তারা কতটা অপটিমিস্টিক অ্যাবাউট দি ওয়ার্ল্ড। প্রথম স্টেটমেন্ট কি করেছে? পিএমআই ইজ আ মান্থলি সার্ভে বেসড ইন্ডিকেটর দ্যাট মেজার্স দি ডিরেকশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। ইয়েস, ইট ইজ কারেক্ট। দি সেকেন্ড পার্ট, a PMI reading above 50 indicates expansion. Yes, যখন 50 থেকে বেশি হবে তার মানে they are willing to spend. এই 50 থেকে নিচে হলেই contraction, they are not willing to expand their business in form of taking loan, giving new opportunities. It is also right. In India, PMI data is released monthly by NSO. Is it correct? No, it is not by NSO, it is by S&P. Therefore, এটাকে যদি এলিমিনেট করি, I am left with 79 এর অপশন এ। এরপরে I will directly move into 91, যেখানটা 91-এ আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছি রিগার্ডিং স্কিমস।
ক্লাসিক স্ট্যাটিক নলেজ, স্কিমটাকে যদি আমরা জানি এটার কোশ্চেন একদম ইজিলি বেরিয়ে যাবে। 91, কনসিডার দি ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম। It is government-backed small saving scheme under Beti Bachao Beti Padhao campaign. Yes, it is right. Scheme থেকে static প্রশ্ন। Partial withdrawal up to 50% is allowed for higher education after girl turns 18 and past 10. আপনি দেখবেন ইউজুয়ালি এরকম সব স্কিমের সাথে কিন্তু এই রকমের টার্ম কিন্তু সবসময় রিলেটেবল থাকে, যেখানটায় আপনি দেখবেন যে তারা এডুকেশন, ম্যারেজ এই সব পারপাসের জন্য। তো দিস ইজ অলসো রাইট। দি থার্ড পার্ট, the account can be opened in the name of a girl child till she attains 5 years. Is it? No, it is not. The answer is 10 years, যেটা প্রথমে 1 ইয়ারের একটা এক্সামশন দিয়েছিল, কিন্তু এখন তো 10 years. Interest earned in the account is free from income tax under section 10 IT Act. Yes, it is right. Another static knowledge. তো answer কি হবে? Answer C. The next, the last two questions of economics আমরা খুব তাড়াতাড়ি সেল থ্রু করব, আপনাদের আরও দেখতে হবে আমি জানি, তার জন্য আমি ওভারবার্ডেন লাস্ট 3 ওভারবার্ডেন করব না আপনাদেরকে। 97, কনসিডার দি ফলোইং স্টেটমেন্ট। ICOR ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও ইকোনমিক সার্ভে এবার অবজার্ভ করেছে 4.5 থেকে 4 হয়েছে, যেটা একটা গুড সাইন। ইফ ইনভেস্টমেন্ট রেট ইন দি ইকোনমি রিমেন্স কনস্ট্যান্ট, a lower IOR leads to faster GDP growth because less capital is required to generate additional. স্ট্যাটিক থেকেও এটা সলভ করা যায় অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম। এটাকে যদি মাইন্ডে রাখি যে 4.5 থেকে 4 হয়েছে, সেটা যদি ঠিক হয় তবে এই স্টেটমেন্টটা রাইট। দি সেকেন্ড পার্ট, ICOR measures how efficiently capital is utilized in economy, but it does not account for variation of labor productivity, technology progress or sectoral difference. It is also right. কিন্তু এখান থেকেও আমরা যদি ফার্স্ট স্টেটমেন্টটাকে রাইট করি, আমরা দেখবো সেকেন্ড স্টেটমেন্টটাকেও ওরকম করে ইনফার করতে পারছি যে ইয়েস ইট ইজ অলসো রাইট। কিন্তু অ্যান্সার কি এ? না। কেন কি এর রিলেশন কিন্তু আমরা কোথাও না কোথাও এ কে করতে ব্যাক, বি কে স্টেটমেন্ট 2 কে কিন্তু এ কে স্টেটমেন্ট 1 কে ব্যাক করতে দেখতে পাচ্ছি না। তো দেয়ারফোর দি অ্যান্সার উড বি বি, যেখানটায় বোথ দি স্টেটমেন্ট ইজ কারেক্ট। কিন্তু এই যে প্রথম পার্টটা বলছে যে ICOR লিডস টু ফাস্টার জিডিপি গ্রোথ বিকজ অফ লেস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যান্ড জেনারেট অ্যাডিশনাল আউটপুট, সেটাকে তো কোথাও না কোথাও অ্যাড্রেস করছে না। যে স্ট্রাকচারাল প্রবলেম অফ ICOR কে অ্যাড্রেস করছে। দেয়ারফোর the answer is B. Moving on to the next, 98. We see another bond yield question. Consider the following statement regarding bond and inflation. During the period of rising inflation, the bond market value of generally decrease. Value of bond generally decrease. আপনি ভেবে দেখুন, আগে একটা বন্ড যদি 10% ইল দিচ্ছিল, আর এখন ইনফ্লেশন বেড়েছে বলে মনিটারি পলিসিস চেঞ্জ হয়েছে, অটোমেটিক্যালি এখন যে বন্ডটা আসবে তার নমিনাল তো অটোমেটিক্যালি 12 থাকবে, কেন কি ইনফ্লেশন তার মধ্যে ইনক্লুডেড থাকবে। তখন যখন যার 10% ইন্টারেস্ট আছে তার অটোমেটিক্যালি ডিমান্ডটা কমবে, যখন ডিমান্ড কমবে তার ভ্যালুটাও কমবে। ইয়েস, ইফ দি নমিনাল ইন্টারেস্ট রেট does not matches the interest rate do not adjust to inflation, the real burden of debt is to the borrower. If the nominal rate do not adjust inflation lower the real burden of debt for the borrower. Statement একটু tricky, একবার ভেবে দেখুন। The real interest is equal to nominal minus inflation. এবার যদি এই নমিনালটা চেঞ্জ না হয় আর ইনফ্লেশনটাই চেঞ্জ হতে থাকে বারবার আমরা দেখতে পারি, তো এইটা কি কোথাও না কোথাও যে বড় করেছিল তাকে সুবিধা করে দিচ্ছে না? কেন কি যেই সময় সে বড় করেছিল সেই অ্যামাউন্টটা 1 কেজি চিনি কিনতে পারত, এখন সেই অ্যামাউন্টটা তো 1 কেজি চিনি কিনতে পারছে না, 800 গ্রাম চিনি কিনতে পারছে। তো কোথাও না কোথাও এই বার্ডেনটা বড়োয়ার থেকে শিফট করে দিচ্ছে না? ইয়েস। তো যদি এই স্টেটমেন্টটা রাইট হয়, এবার আমরা কোথায় দাঁড়াচ্ছি? এ আর বিতে। এবার দেখুন তো এইটা কি এইটাকে সলভ করছে? এক জায়গায় বড়োয়ার্স এর কথা বলা হচ্ছে, আরেক জায়গায় ইনফ্লেশন অফ বন্ড জেনারেলি কথা বলা হচ্ছে, তার ডিমান্ডের কথা বলা। তো ইজ ইট রাইট? না। তো অ্যান্সার উড বি the next and the last question of the economic segment. Consider the following statement. Assertion, first statement 1, এটাও একটা প্যাটার্ন assertion reasoning এ। CPI rural has a higher weight for food and beverages compared to CPI urban. আমরা যদি এইবারের ইকোনমিক সার্ভে দেখি, we would observe যে ইয়েস এইবারের ইনফ্লেশনের এফেক্টটা কিন্তু রুরাল ইন্ডিয়াতে বেশি ছিল। কেন কি ফুড ইনফ্লেশন ছিল,
কেন আবার বলে দিচ্ছি, ইনস্পাইট অফ বাম্পার মনসুন আমাদের স্ট্রাকচারাল সাইডে বা সাপ্লাই সাইডে প্রবলেম ছিল বলে ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি, তার জন্য ওখানটা ইনফ্লেশনটা আমরা বেশি দেখতে পেরেছি। কেন? কারণ কি বাস্কেটটা তাদের বড় ছিল। রিজন ইজ রুরাল হাউস হোল্ড স্পেন্ডস লার্জার প্রপোর্শন অফ দেয়ার ইনকাম অন ফুড আইটেমস কম্পেয়ার টু আরবান। কোথাও না কোথাও ওটাকে তো রিএমফাসাইজ করছে দি ফ্যাক্ট যে ইয়েস, কেন কি তাদের বাস্কেটটা বড় আর তারা ইজ মোর ডিপেন্ডেন্ট upon food, তো slightly changes in the food prices will have a cascading effect on the inflation of rural India. Therefore, the R is the correct explanation of A. So, option A. With this, I hope আপনাদের যা কিছু অল্প ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। Therefore, আপনারা এইটাকে আবার বেটার রিভিশন করুন, ৩-৪ বার রিড করুন যাতে একটু বেটার ক্ল্যারিটি হয়। অ্যান্ড এট লাস্ট আমি আপনাদের কাছে এটাই হোপ করবো যে আগামী স্টিমুলেটর টেস্টে আপনারা যেই নলেজটা গেইন করেছেন সেই নলেজটা ইউজ করে যাতে এলিমিনেশন ইউজ করতে পারেন, এটা কিন্তু আমি হোপ করবো। With this, I would conclude this session and I hope that you are all preparing for the upcoming prelims examination as the prelims is less than 40 days. Thank you.